সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দর্শক, আমাদের শরীরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশই কিন্তু হচ্ছে আমাদের এই ত্বক, এবং একটা মানুষ কতটুকু সুস্থ রয়েছে সেটা কিন্তু তার ত্বক দেখেই বোঝা যায়। দর্শক, আমরা এই ত্বক নিয়ে আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের ক্যান্সার। দর্শক, আমি নুসরা জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথি সঙ্গে। ডাক্তার এ.কে.এম. মনিরুজ্জামান সানি 1988 সালের মে মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের ত্বকের যে ঘা হয়ে থাকে, এই ঘা থেকে কি ক্যান্সার হতে পারে? প্রথম কথা হচ্ছে, আমাদের শরীরে নিজস্ব কিছু ক্যাপাবিলিটি আছে। যেমন আমার যদি আজকে কেটে যায়, এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, এটা আস্তে আস্তে নিজে থেকে শরীর রিপ্লেস করবে যে টিস্যুটা আমি লস করেছি। তো যখন দেখা যায় যে না, একটা ক্ষত বা ঘা সেটা কিন্তু নিজে নিজে হিল করছে না, সমস্যাটা আসলে তখনই। কারণ এটা যদি স্বাভাবিক কোনো ক্ষত হতো বা স্বাভাবিক কোনো ঘা হতো, এটা কিন্তু ভরে আসতো ওষুধ দিলে, বা অনেক সময় ওষুধ ছাড়াও ভরে আসে। কিন্তু যখন আমরা একটা প্রপার ট্রিটমেন্ট করছি, দেখা যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরেও কিন্তু ঘাটা ভরে আসছে না, তখনই আসলে চিন্তার বিষয় যে এটা ভরে আসছে না কেন। তখনই আমাদেরকে সন্দেহ করতে হবে যে এটা খারাপ কিছু কিনা। ত্বকের কোন ধরনের সমস্যা হলে আসলে প্লাস্টিক সার্জনের কাছে সেই চিকিৎসাটা নেওয়া উচিত? যে ঘা 4 সপ্তাহ হয়ে গেছে কিন্তু হিল করছে না, আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে সন্দেহ করতে হবে। আপনি যদি সন্দেহ না করেন, যদি ধরে নেন যে এটা স্বাভাবিক কিছু, তখন কিন্তু আপনি এটাকে ইগনোর করে যাবেন, এটা এবং এটা বড় হতে থাকবে। আসলে আমরা কিভাবে বুঝবো যে কোন ঘাটা আসলে কম বিপজ্জনক, কোনটি আসলে বেশি আলসার বা ক্যান্সার হবার মতো সম্ভাবনা রয়েছে? প্রথম কথা হচ্ছে ডিউরেশন। সেটাই আমি বলছিলাম যে প্রথমে যখন ঘাটা কোনোভাবেই হিল করছে না, প্রথমে তাকে সন্দেহ করতে হবে, এবং সন্দেহ করে আপনাকে আর্লি একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে। এখন অনেকে বলতে পারেন, কেন আমি ঘায়ের জন্য কেন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করব? আমি তো সুন্দর হওয়ার জন্য প্লাস্টিক সার্জনের কাছে যাই, ঘায়ের সাথে তো প্লাস্টিক সার্জনের সম্পর্ক থাকার কথা না। কিন্তু সম্পর্কটা হচ্ছে, বাই চান্স এটা যদি খারাপ কিছু হয়ে থাকে, অর্থাৎ এটা যদি মিনিমাম ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন থাকে, অর্থাৎ এটা যদি মিনিমাম ক্যান্সার টাইপের কিছু হয়ে থাকে, এটার আলটিমেট চিকিৎসা কিন্তু এটাকে টোটালি কেটে এক্সিশন করে ফেলা, এবং তার চারপাশে নর্মাল কিছু চামড়া সহ কেটে ফেলতে হবে। কেটে ফেলার ফলে যে ক্ষতটা তৈরি হবে, সেই ক্ষত ঢাকতে কিন্তু আপনার প্লাস্টিক সার্জারির কোনো বিকল্প নেই। আপনার শরীরের অন্য জায়গার থেকে চামড়া মাংস এনেই কিন্তু সেটা কাভার করতে হবে। এবং এই সময়টা আপনি যত দেরি করতে থাকবেন, এই ঘাটা বা ক্যান্সারটা তত বড় হতে থাকবে। তাই যে কোনো ঘা যেটা অলরেডি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে, যে কোনোভাবেই কিন্তু হিল করছে না, সেটা আপনার অবশ্যই একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে। কোন কোন ধরনের ঘা বা এগুলো সিমটম কি, যেগুলো থেকে আসলে ক্যান্সার হতে পারে বা আলসার হতে পারে? ক্যান্সারের সবচেয়ে নটোরিয়াস যে ব্যাপারটা, ক্যান্সার সবচেয়ে বেশি দুষ্ট একটা কারণে, সেটা হচ্ছে সে যখন প্রথমে শুরু হয়, সে কিন্তু ব্যথা দেয় না, এবং পেইনলেস জিনিসকে আমরা মনে করি আচ্ছা ঠিক আছে থাকুক না। বা অনেকে কুকুর পালে, অনেকে বিড়াল পালে, আবার অনেকে দেখবেন ঘাও পালে। এ ভাবছে ও তো আমাকে ডিস্টার্ব দিচ্ছে না, ও তো ব্যথা করে না, কিছুই হয় না, চুপচাপ একটা ঘা এক জায়গায় পড়ে আছে, থাকুক। এটাই হচ্ছে সবচেয়ে নটোরিয়াস থিং ক্যান্সারের। কিন্তু এটা যদি ইনফেকশন হয় বা ট্রমা হয়ে থাকে, সেটা কিন্তু ব্যথা দিবে। ক্যান্সারও ব্যথা দেয়, সেটা অনেক পরে গিয়ে, যখন একদম ইরিভার্সিবল লেভেলের অনেক টিস্যু ড্যামেজ করে ফেলেছে, যখন শরীরের স্নায়ুগুলোকে সে চাপ দেওয়া শুরু করেছে, যখন শরীরের সেই স্নায়ুগুলোকে সে নষ্ট করা শুরু করেছে, তখন গিয়ে ক্যান্সার ব্যথা দেয়। এর আগ পর্যন্ত কিন্তু ক্যান্সার ব্যথা দেয় না, এবং মানুষ এটাকে ধরেই নেয় যে ঠিক আছে আমার কুকুর বিড়ালের মতো, এটাও আমার একটা পোষা প্রাণী, এটা থাক। এই জায়গাটা আমরা ভুল করে থাকি, যে আসলে যেই জিনিসটা ব্যথা দেয় না, সে একটা সময় ডেভাস্টেটিং হবে, এবং সেই সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে থাকবে। তাই এই জায়গাটায় আমাদের অনেক বড় একটা গ্যাপ আছে, যে আমরা পেইন থাকে না এবং সিমটম খুবই কম থাকে, তখন আমরা ধরেই নেই যে এটা হয়তো রাখলে সমস্যা নাই, থাক। আর এটা নিজে নিজে বড় হচ্ছে, কিন্তু এর মধ্যে ইন বিটুইন
অনেক রকমের ড্যামেজ কিন্তু সে করে ফেলেছে। এই ত্বকের ক্যান্সার নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসেন তখন আসলে এটা ট্রিটমেন্টটা বাংলাদেশে কতটুকু অ্যাভেলেবেল বা আপনারা কিভাবে আসলে সেই ট্রিটমেন্টটা করে থাকেন? ত্বকের ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু চমৎকারভাবে সফল ট্রিটমেন্ট করা সম্ভব যদি ঠিক সময়ে ঠিক চিকিৎসকের কাছে সেই পেশেন্ট গিয়ে থাকেন। এখন বলতে পারেন যে কি কি ধরনের ক্যান্সার হয়ে থাকে। আপনি যদি গ্লোবালি চিন্তা করেন, যারা হোয়াইট, যারা সাদা, আমরা এটাকে বলি ফিজপ্যাট্রিক স্কিন, যাদের অনেক ব্রাইট 1-2 টাইপের, তাদের সবচেয়ে বেশি বেজাল সেল কার্সিনোমা। সান এক্সপোজ এরিয়াগুলোতে ফেসে ছোট ছোট দেখা যায় যে ছোট একটা ঘা, উনি 2 বছর 5 বছর 10 বছর ধরে আছে, এটা খুব স্লোলি গ্রো করে, এটা খুব কমন। আর আমাদের প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বেশি ক্ষতিকর হিসেবে যে ক্যান্সারটা পাই এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা কিন্তু বেজাল সেল কার্সিনোমার মতো এতটা ভদ্র না, এটা খুব দ্রুতই বাড়ে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে শুধুমাত্র লোকালি ক্যান্সার হয় ব্যাপারটা তা না, এটা যেই যেই জায়গায় লিম্ফেটিক ড্রেনেজ হয় সেই সেই জায়গায় ক্যান্সারটা কিন্তু ছড়াতে পারে। ধরেন কারো যদি হাতের এখানে একটা আলসার হয়ে থাকে, যেটা আসলে পরবর্তীতে দেখা গেল যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ছিল, সেটা দেখা যায় বগলে তার যে লিম্ফ নোডগুলো সেগুলোতে কিন্তু ছড়িয়ে গেছে। একইভাবে পায়ে যদি হয় দেখা যায় কোমর পর্যন্ত, কোমরের যে লিম্ফ নোডগুলো আছে সেই পর্যন্ত কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। তাই এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেই ব্যাপারটা মাথায় রাখতে হয়, যে ধরেন ছোট যেটা বেজাল সেল কার্সিনোমা যেটা স্লোলি গ্রোয়িং, এটা অল্প একটু কেটে ফেলে দিলেই কিন্তু হয়তো সমাধান সম্ভব। কিন্তু যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা সেটা লোকালি অনেক এলাকা নিয়ে ফেলে দিতে হয়। সেই এলাকাটাকে আবার অন্য জায়গার মাংস চামড়া দিয়ে রিকনস্ট্রাকশন করতে হয়। একই সাথে যেই যেই জায়গায় এটা ড্রেন করেছে সেখানকার লিম্ফ নোড এবং সেখানকার লিম্ফ্যাটিসগুলোকেও আবার ডিসেকশন করে নিয়ে আসতে হয়। এবং সেই সার্জারির পরেও কিন্তু তার রেডিও অথবা কেমো লাগতে পারে। তাই এই ব্যাপারগুলো আপনি যত আর্লি আসবেন আপনার রেজাল্টটা তত ভালো হবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর আরেকটা ত্বকের ক্যান্সার আমরা খুব কমনলি পাই, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। দেখা যাবে তিলের মতো কালো একটা জিনিস, এটা হয়তো আগে একটা তিল ছিল, বড় একটা নেইভাস ছিল, তিলের মতো বড় একটা কিছু ছিল, এটা হঠাৎ করে আলসারেটেড হয়ে গেছে। আমরা ধরেই নেই যে আচ্ছা ঠিক আছে, এটা তো ব্যথা করছে না, থাক। কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে ম্যালিগন্যান্ট মেলানোমা, অর্থাৎ মেলানোসাইটটা যখন ম্যালিগন্যান্ট হয়ে ট্রান্সফরমেশন হয়ে যায় তখন সেইটা ম্যালিগন্যান্ট মেলানোমায় পরিণত হয়। এবং এটার ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমার থেকেও অনেক অ্যাগ্রেসিভ। এটা সোজা ভার্টিক্যালি আপনার ইভেন যেই জায়গায় ক্ষতটা আছে বা যেই জায়গায় ঘাটা আছে, ক্যান্সারটা আছে, সেটা থেকে তার ড্রেনিং লিম্ফ নোড পর্যন্ত যেই এলাকা সমস্তটা জুড়ে কিন্তু সে ছোট ছোট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। এবং ক্যান্সারের বিভিন্ন স্টেজিং আছে, অর্থাৎ ত্বকের ক্যান্সার যদি লোকালি কনফাইন করা যায় যে এই ক্যান্সারটা অমুক জায়গাতেই আছে, এটা কিন্তু এর চেয়ে বেশি ছড়ায়নি, সেই ক্ষেত্রে দেখা যায় যে লোকালি তাকে এক্সিশন বা সার্জারি করলেই কিন্তু তাকে ক্যান্সার মুক্ত করা সম্ভব। কিন্তু এটা পরবর্তী স্টেজিংটা হয়ে যায় যে না, সে শুধুমাত্র সেখানেই ছড়ায়নি, তার যে ড্রেনিং লিম্ফ নোডগুলো আছে সেখান পর্যন্ত ছড়িয়ে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সেটা এক্সিশন করতে হয়, আবার যেসব জায়গায় ড্রেন করে সেই জায়গাগুলো ডিসেকশন করতে হয়। আমরা যেমনটি আলোচনা করছিলাম যে আসলে ত্বকের ক্যান্সার যখন হয়, আপনি বলছিলেন যখন খুব অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন দেখা যায় যে সেটি ছড়িয়ে যায় এবং ট্রিটমেন্ট প্রোটোকলটা একটু ভিন্ন রকম হয়ে থাকে। আরেকটু জানতে চাই সেই সম্পর্কে। আবার অনেক সময় আমি যেরকম বলছিলাম যে অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রেনিং লিম্ফ নোডগুলো ডিসেকশন করা লাগে, আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র লোকাল বা ড্রেনিং লিম্ফ নোড না, এটা দূরবর্তী অঞ্চলে যেমন লাংসে, বোনসে, স্ক্যাল্পে, ব্রেইনে বিভিন্ন জায়গায় মেটাস্ট্যাসিস হয়ে যায়, অর্থাৎ দূরবর্তী এলাকাতেও ক্যান্সারটা ছড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সার মুক্ত করা সম্ভব হয় না কোনোভাবেই। সেই ক্ষেত্রে আমরা দেখা যায় তাকে পেলিয়েশনের কথা চিন্তা করি, ঠিক আছে উনি যতদিন বেঁচে থাকবেন উনি যেন পেইন ফ্রি একটা ভালো জীবন যাপন করতে পারেন, পেলিয়েটিভ কেয়ার বলে থাকি। তো তখন দেখা যায় শুধুমাত্র রেডিও বা কেমো অথবা যেই জায়গায় ঘাটা হয়েছে সেই ঘাটা শুধু আমরা কভার করে আসি, সেটা কিন্তু কখনোই আমরা এটা কিন্তু পারি না যে না ওনাকে ক্যান্সার মুক্ত করে ক্যান্সার থেকে ব্যাক করানো। তাই এই টাইমিংটা খুব বেশি জরুরি ত্বকের ক্যান্সারের ক্ষেত্রে। ত্বকের ক্যান্সার কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি তার ঠিক সময় ঠিক চিকিৎসকের কাছে যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন পোস্টার বিজ্ঞাপনেও আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের স্কিন ব্রাইটেনিং ক্রিম ইউজ করা হয় অথবা অনেকে লেজার ট্রিটমেন্ট করে থাকে। তো আমরা যতটুকু জানি বা শুনে থাকি যে এই ধরনের ট্রিটমেন্ট নেওয়ার পরে বা এই ধরনের প্রোডাক্ট ইউজ করার কারণে অনেক সময় দেখা যায় ত্বকের ক্যান্সার হতে পারে। এটিকে আসলে কোনো মিসকনসেপশন কিনা বা এর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা? আচ্ছা, আমি একটু ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা যে লেজারের কথাটা বললেন,
আমার জানা মতে লেজারের কারণে ক্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। এখন আবার নাই বলাটাও খুব কঠিন, কারণ ধরেন আপনি লেজার নেন, লেজার নিয়ে সেই লেজার করার পরে আপনি রাস্তায় রাস্তায় রোদে ঘুরেন। লেজার করা মানে আপনি কিন্তু অলরেডি ত্বকের যে প্রোটেক্টিভ আবরণটা সেটাকে কিন্তু আপনি বার্ন করে এসেছেন, তখন আপনি আবার সূর্যের নিচে ঘুরে বেড়াচ্ছেন ইউভি রেডিয়েশনের কারণে, তখন কিন্তু আপনার ক্যান্সার হতে পারে। তো এই ক্ষেত্রে তো আসলে লেজারকে দোষ দিয়ে লাভ নাই, সেই ক্ষেত্রে আপনার লাইফস্টাইল অথবা তার মানে কি লেজার করার পরে কিছু কিছু বিষয় মেনে চলতে হয়, সেটা একটু জানতে চাই। লেজার করার পরে চেষ্টা করতে হবে প্রথম 28 দিন কোনোভাবেই সূর্যের সরাসরি নিচে না পড়তে, কারণ একটা এপিথেলিয়াম ম্যাচিউর হতে মিনিমাম 28 ডেজ লেগে যায়। আপনি কিন্তু এপিথেলিয়াম বার্ন করে এসেছেন, এই যে লেজার করেছেন, ডার্মিস থেকে নতুন করে একটা আবরণ তৈরি হবে, তাকে তো সময় দিতে হবে। এর মধ্যে আপনি যদি রোদে রোদে ঘুরেন, প্রথম কথা হচ্ছে আপনি কালো হয়ে যাবেন, দ্বিতীয় কথা হচ্ছে ওই যে ইউভি রেডিয়েশন বা আপনার স্কিনের যে প্রোটেকশন লেয়ারটা সেটা কিন্তু আপনার নাই, এবং ইউভি রেগুলো তখন আপনার অনেক বেশি ক্ষতি করবে, এবং এর কারণে যদি ক্যান্সার হয় এটা কিন্তু লেজারের দোষ না। আচ্ছা, কারণ আপনি নিয়ম মানেননি দেখেই হয়তো আপনি ঝুঁকিতে পড়েছেন, এটা আসলে লেজারের দোষ না। আর দ্বিতীয় কথা হচ্ছে স্কিন ব্রাইটেনিং এর কিন্তু কিছু মেডিকেটেড ওয়ে আছে, অর্থাৎ কিছু ওষুধের মাধ্যমে মেলানোসাইটের যেই সিনথেসিসটা, এই যে মেলানিন প্রোডাকশন করে যে সেলগুলো, তার প্রোডাকশনটাকে কমানো যায় না যে তা না, কিন্তু ওটা মেডিকেটেড ওয়েতে। আর আপনি যেটা বললেন যে বাজারে খুব প্রচলিত কিছু ক্রিমের কথা বললেন, আসলে এগুলোকে আমরা ডিব্বা ক্রিম বলে থাকি। ডিব্বা ক্রিমগুলোতে বেসিক্যালি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মৃদু মাত্রায় স্টেরয়েড ব্যবহার করা হয়। এখন স্টেরয়েডের প্রবলেমটা কি? স্টেরয়েড আসলে আমরা যদি এক কথায় জানি এটি কি আসলে ত্বকের জন্য ভালো কি মন্দ? হ্যাঁ, আসলে এক কথায় বলাটা কঠিন, কারণ স্টেরয়েড তো খারাপ কিছু না। আপনার অনেক স্কিনের প্রয়োজনীয়তা আপনি স্টেরয়েড ব্যবহার করেন, সেটাই যখন আপনি মুরগির মতো প্রতিদিন ব্যবহার করা শুরু করলেন, তখন সেটা খারাপ। তখন আপনার সেই ডার্মেজটাকে থিন করে দিবে, এবং তখন দেখা যাবে আপনার স্কিনের যে প্রোটেক্টিভ যেই ব্যাপারগুলো, তখন অল্পতেই ট্রমা হবে, অল্পতেই আপনার ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। তাই সরাসরি আপনি স্টেরয়েডকে খারাপ বলতে পারেন না, সেটা যদি নিয়ম বহির্ভূত ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একটা এবং সেই সাথে আমার মনে হয় যে স্কিন বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত। আমরা আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবারই ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার, সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে, সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ, এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান, সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়। প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এর থেকে পানি পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি, সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি, এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে
একদম সঠিক টাইমে ঘুমাতে হবে, প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে, বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। অনেকের ত্বকের মধ্যে তিল বা মোলস দেখা যায়, তো এই মোলস থেকে কি আসলে ক্যান্সার হতে পারে কিনা? আগের দিনের একটা প্রচলিত ধারণা ছিল, আপনি দেখবেন যে মুখের কোথাও একটা বড় একটা কালো তিল যেখানে অনেকগুলো চুল দেখা যাচ্ছে, এটা তিনি ফেলেন না। কেন ফেলেন না? ওনারা বিশ্বাস করেন যে এটা তার গুড লাক। আবার অনেকে মনে করেন যে না, এটা আমার বিউটি স্পট, এটা আমি তুলবো না। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে, কারণ কখনো যদি দেখা যায় যে এরকম কালো কোনো বড় মোল হেয়ারি যেটা ছিল সেটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে আলসারেটেড বা ঘা হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে পেইনলেস ছিল কিন্তু পেইনফুল মনে হচ্ছে, তখন কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। এবং তখন যেই আপনার মনে হবে তখনই সাথে সাথে একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে, কারণ এটা একটা প্রপার বায়োপসি করা দরকার যে এটা যদি ক্ষতিকারক কিছু হয় সেটা তো ফেলতে হবেই, তার পরবর্তীতে আর কোনো চিকিৎসা লাগবে কিনা। এই ধরনের জায়গায় আমরা যে ভুলটা করে থাকি, সাধারণত আমরা মনে করি যে না, এটা তো ছোট একটা মোল, এটা একটা ছোট একটা লেশন, ছোট একটা রঙের পরিবর্তন, যাই আমি একটু লেজার করে তুলে ফেলি বা আমি একটু কটারি করে তুলে ফেলি। আমি প্লাস্টিক সার্জনকে না দেখে একজন ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টকে দেখালাম, উনি লেজার করে হয়তো তুলে দিলেন। কিন্তু এটাতে প্রবলেম যেটা হবে, আমি তো এটা লেজার করে তুলে ফেলেছি, কিন্তু আমি কিন্তু কখনো জানতে পারলাম না এটা কি খারাপ কিছু শুরু ছিল নাকি একেবারে বেনাইন কিছু ছিল। এটা যদি খারাপ কিছু শুরু হতো এবং এটা বায়োপসি করা হতো, এটা কিন্তু প্রথমেই একটা চমৎকার চিকিৎসা দেওয়া যেত, প্রপার ডায়াগনোসিসটা কিন্তু আর হলো না। তো এটা হচ্ছে প্রবলেম, যে আপনি কেন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করবেন এই ধরনের প্রবলেমগুলোতে, কারণ আপনি যেই মোমেন্টে ওটাকে বার্ন করে ফেললেন আপনি কিন্তু জানতে পারলেন না যে এটা আসলে কি জিনিস ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মোলস সম্পর্কে এত বিস্তারিত বলার জন্য, যেটাকে আমরা আসলে একেবারে গুরুত্ব দিই না এবং যেটা করে থাকি যে লেজার করার পর আসলে ফার্দার আর কোনো ফলো আপ বা আমরা জানার চেষ্টা করি না। ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ত্বকের বিভিন্ন সমস্যা এবং ত্বকের ক্যান্সার নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রোগী বলে যে আমি গতকালকেও একদম সুস্থ ছিলাম, হঠাৎ করে দেখা যায় যে রোগীর প্রথমে পা অবশ হয়ে যায়, পরে কিছু দিন পরে বা উইদিন 24 আওয়ার্স রোগীর হাতও অবশ হয়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় এত মারাত্মক আকার ধারণ করে যে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়, রোগী একদম বিছানা থেকে নামতেই পারে না। গুলেনবারি সিনড্রোম অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরে, ডায়রিয়া অথবা কাশি বা শ্বাসকষ্ট হওয়ার পরে হয়, অনেক সময় কোনো কারণ ছাড়াও হঠাৎ করে রোগীর পা হাতগুলো অবশ হয়ে যায়। এটা মূলত আমাদের নার্ভের একটা রোগ। আমাদের যে পেরিফেরাল নার্ভ, যে নার্ভগুলো আমাদের হাত পায়ের মুভমেন্ট করে, সেই নার্ভগুলো হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে এটা হয়ে থাকে। তবে সাধারণত এটি শুরু হয় পা দিয়ে, পা থেকে হাত এবং শেষে শ্বাসকষ্টও হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান অথবা নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।